আজকে গ্রুপ 16 গ্রুপ 16 ফিজের ফ্যামিলি এই আফগান ফ্যামিলি যারা আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম তো এই অক্সাসলেটেকো যদি আমি এটা মনে রাখি মৌলিক 16 নম্বর সেটে কারা আছে এবং পারমাণবিক খুব অক্সিজেনের 8 এর সঙ্গে হলো 16 করলে 20 হয়ে যায়, তখন ক্ষেত্রে 20 হয়ে দ্বীপ চলে আস 10টা ইলেকট্রন, ঠিক আছে আমরা তো 8 যোগ 16তে 8 করি 4, তাহলে সেমিয়ামের আণবিক অঙ্ক 34। এই 34 তে আবার 18 করব যোগ 32, তাহলে টেলুরিয়ামের পারমাণবিক ক্রম 50। এরপরে যখন ল্যাকনাইড গুলো 57 ক্রস করবে এর কক্ষক চলে যাবে, একক চলে আসার কারণে কক্ষের 14টা মৌল ধরে, তাই 28 সাথে 14টা যোগ 8 প্লাস মানে 32, সেই 50 ক্রস করলে আর 18 নয়, তো 30 যোগ করতে যোগ করলে 424, that means তাহলে 2s2 2p4 হিলিয়ামের পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, তাহলে এর ক্ষেত্রে 3s2 3p4 এর নিকটতম গ্যাস হিলিয়াম নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, আর্গনে 18টা চলে গেল, তাহলে এটাই হচ্ছে 4s2 4p4। নেক্সট ক্রিপ্টন 5s2 5p4। xenon 6s2 6p4। এবারে n+l রুলে যদি যাই, তাহলে 6p এর ক্ষেত্রে n+l এর মান 6 + 1 that is 7, এবং 4f এর ক্ষেত্রে n+l এর মান 4 + 3 7, কিন্তু n এর মান এখানে যেহেতু কম
তাই 4f কক্ষকে আগে ইলেকট্রন ভর্তি হবে, তারপরে পিতে। তাই এখানে 4f এ 14টা ইলেকট্রন প্রবেশ করবে। এই 4f কক্ষকে ইলেকট্রন প্রবেশ করার জন্য কি ঘটে, এর আগেও ক্লাসে আলোচনা করেছিলাম। 4f কক্ষকে দুর্বল আবরণীর ক্ষমতার কারণে পোলোনিয়ামের নিউক্লিয়াস এই এস কক্ষকে দুটো ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে রাখে। দ্যাট ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। যে কারণে এস এর দুটো ইলেকট্রন পোলোনিয়াম থেকে বেরোতে পারে না। তাই পোলোনিয়াম জারণ সংখ্যা কখনো +6 দেখাতে পারে না, A4 দেখাতে পারবে। পি কক্ষ থেকে 4টে অথবা দুটো বেরিয়ে পোলোনিয়াম জারণ সংখ্যা 2 বা 4 দেখাতে পারবে, কিন্তু 6 দেখাতে পারবে না। কিন্তু বাকি যে অক্সিজেন আমরা জানি, সালফার, সেলেনিয়াম, এরা জারণ সংখ্যা ইজিলি +6 দেখাতে পারবে। যেমন সালফিউরিক অ্যাসিডে, সালফার ট্রাইঅক্সাইডে সালফার +6, কারণ এদের ক্ষেত্রে নিষ্ক্রিয় প্রভাবটা পড়ে না। নেক্সট, অক্সিজেন। এই অক্সিজেন আকারে খুবই ছোট এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এর গ্রুপের বাকি মৌলদের থেকে অনেক বেশি। তাই অক্সিজেনের যে হাইড্রাইড, এদের হাইড্রাইড সমূহ, অক্সিজেনের হাইড্রাইড জল H2O, এ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয়। তো এইভাবে জল হাইড্রোজেন বন্ধন গঠন করবে, অসংখ্য জলের অণু পরস্পর যুক্ত হবে। তাই জল প্রকৃতিতে তরল এবং এর স্ফুটনাঙ্ক বাকিদের থেকে, এদের হাইড্রাইড সময় বাকিদের থেকে অনেক বেশি। কিন্তু এরপরে হাইড্রাইডের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাওয়ার সাথে সাথে স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে যদি হাইড্রাইড সমূহে ক্রোম হিসেব করি, স্ফুটনাঙ্কের ক্রম যদি হিসেব করি, তাহলে ব্যতিক্রম জল, জলের সব থেকে বেশি। তারপরে কিন্তু H2S নয়, তারপরে H2TE, টেলুরিয়াম, H2AC, and last not the least H2S। তাদের কিন্তু স্ফুটনাঙ্কের ক্রম এইটা হবে, H2 এর সব থেকে বেশি হবে। H2O টা ব্যতিক্রম ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, এমসিকিউর এদের স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে সাজানো, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে। নেক্সট, এই যে হাইড্রাইড সমূহ, এই হাইড্রাইড সমূহের আম্লিক চরিত্র।
আম্লিক চরিত্র। তো আম্লিক চরিত্রের ক্ষেত্রে আমরা জানি H+ যত সহজে রিলিজ হবে তার ক্ষেত্রে আম্লিকতা তত বেশি ভালো হবে। তাহলে এখানে জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর জন্য হাইড্রোজেনটা সহজেই বেরোতে চাইবে না, তাহলে এর আম্লিকতা একেবারেই কম। আবার H2TE টেলুরিয়ামের যে হাইড্রাইড, এদের আকারের যে পার্থক্যটা অনেক বেশি, তাই বন্ডটা দুর্বল, সহজে H+ বেরোতে পারবে। তাই আম্লিকতার যদি ঊর্ধ্বক্রম সাজাই তাহলে জলের আম্লিকতা সব থেকে কম, লেস দেন H2S, লেস দেন H2AC, লেস দেন H2TE। মনে রাখতে হবে পোলোনিয়ামের কিন্তু এদের বাকিদের থেকে খুবই ব্যতিক্রম, কারণ পোলোনিয়ামটা অস্থায়ী ও তেজস্ক্রিয় ধর্ম দেখায়, এবং পোলোনিয়ামের ক্ষেত্রে ওই ইনার্ট পেয়ার এফেক্টটা এতটাই কার্যকারী হয় যে কারণে বাকিদের থেকে ব্যতিক্রম। এইবারে সালফারের কিছু যৌগ, যেমন সালফার ডাই অক্সাইড SO2, এটা রাসায়নিক বন্ধনে করানো হয়েছিল। SO2-র গঠন এবং এটা পোলার কি নন পোলার সেটা গঠনের উপরেই ডিপেন্ড করে। তাহলে SO2-র গঠনের ক্ষেত্রে SO2-র বন্ড পেয়ার লোন পেয়ার আমার বার করতে হবে। তাহলে SO2-তে কেন্দ্রীয় মৌল সালফার, তো সালফার 6টা ইলেকট্রন, অক্সিজেনেরও 6টা, তাহলে দুটো করে নিলে অষ্টক পূর্তি হবে। তাহলে এই যে দুটো বন্ড করলো, এই দুটো বন্ড করলো, তাহলে এটা সিগমা, এটা পাই বন্ড, এটা সিগমা, এটা পাই বন্ড। এবং ভিএসি পেয়ার থিওরি অনুসারে সিগমা বন্ড কেবলমাত্র গঠনে অংশগ্রহণ করে, তাই বন্ড পেয়ার ইলেকট্রন বিপি ইলেকট্রন হচ্ছে দুটো বন্ড পেয়ার। আর এখানে দুটো ইলেকট্রন ব্যবহার হয়নি, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, দ্যাট ইজ লোন পেয়ার। তো লোন পেয়ার একটা, দ্যাট ইজ এর আকৃতি হবে ভি আকৃতি। তো সালফার ডাই অক্সাইডের আকৃতি হচ্ছে ভি আকৃতি। লোন পেয়ারটা এইভাবে দেখানো হয়। এইবারে আমি যদি ডাইপোল মোমেন্ট হিসেব করি সালফার ডাই অক্সাইডের, তাহলে এই SO1 মোমেন্ট এদিকে ক্রিয়াশীল হবে, এই SO1 মোমেন্ট এদিকে ক্রিয়াশীল হবে, দুজনের লব্ধি, তাই এর ডেল্টা মিউ কখনোই 0 হবে না। অতএব সালফার ডাই অক্সাইড হচ্ছে পোলার, ধ্রুবীয়। এই যে সালফার, এই যে অক্সাইড গুলো, এবারে সালফার, এই সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের অক্সাইডের আম্লিক চরিত্র তুলনা করব। অক্সাইডের আম্লিক চরিত্র, তাহলে অক্সাইডের আম্লিক চরিত্র যদি দেখি, তাহলে উপর থেকে নিচের দিকে যত যাবে অক্সাইডগুলির আম্লিক চরিত্র তত হ্রাস পাবে।
দ্যাট মিনস আমরা জানি এর আগে ক্লাস 10-এ পর্যায় সারণীতে করেছিলাম যে বাম দিক থেকে ডান দিক দিকে গেলে আম্লিকতা বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে আম্লিকতা হ্রাস পায়। তাহলে এখানে সালফার থেকে পোলোনিয়াম ক্রমশ উপর থেকে নিচে বরাবর যাচ্ছে, তাই তাদের অক্সাইডের আম্লিক চরিত্র ক্রমশ হ্রাস পাবে। দ্যাট ইজ সালফার ডাইঅক্সাইড greater than selenium dioxide, greater than tellurium dioxide, greater than polonium dioxide. এবারে সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড এই দুজনের মধ্যে আম্লিকতাকে সেটা বলেছিলাম এর আগে। এই আম্লিকতা ক্ষেত্রে আমার দেখতে হবে জারণ সংখ্যা। জারণ সংখ্যা যার বেশি তার আম্লিকতা তত বেশি। এখানে সালফারের জারণ সংখ্যা +4, সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা +6, তাই সালফার ট্রাইঅক্সাইড আম্লিকতা সালফার ডাইঅক্সাইডের থেকে বেশি। সালফার ট্রাইঅক্সাইডের আম্লিকতা সালফার ডাইঅক্সাইড থেকে অবশ্যই বেশি হবে। নেক্সট আসি এই যৌগগুলোর যে হাইড্রাইডের তাপীয় স্থায়িত্ব। দ্যাট মিনস H2O, H2S, H2AC, H2T, H2PO। তো এদের তাপীয় স্থায়িত্বের ক্রম। তাহলে তাপীয় স্থায়িত্ব কিসের উপর ডিপেন্ড করবে না বন্ড ব্রেকিং এর উপর। যার বন্ড যত তাড়াতাড়ি উইক হবে, ভেঙে যাবে, দ্যাট মিনস তাপ কম লাগবে, অর্থাৎ তাপীয় স্থায়িত্ব কম। তাহলে আমাকে দেখতে হবে যে এই গ্রুপের 16 গ্রুপের হাইড্রেট গুলির মধ্যে কোন বন্ডটা জোড়াল। তাহলে তার তাপীয় স্থায়িত্ব অন্যদের থেকে বেশি হবে। তাহলে সেখানে আমরা জানি জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং, তাহলে তার তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি। তাহলে উপর থেকে নিচে আস্তে আস্তে যাব, তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে। কারণ যত এই এলিমেন্ট গুলোর সাইজটা বড় হবে তখন হাইড্রোজেনের সঙ্গে তার বন্ডিংটা কমে যাবে, তাই বন্ডটা উইক হয়ে যাবে, অবভিয়াসলি তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে। তাহলে তাপীয় স্থায়িত্ব যদি হয় জলের সব থেকে বেশি H2O greater than H2S, greater than H2AC, greater than H2TE, greater than H2PO। এই হচ্ছে এদের তাপীয় স্থায়িত্বের ক্রম। নেক্সট আসবো সালফারের যে বিভিন্ন কম্পাউন্ড গুলো হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। এইবারে এই যে অ্যাসিড গুলো শুরু হয়, এদের অ্যাসিড গুলোর বিভিন্ন ভাগ আছে। সেই অ্যাসিড গুলোতে সালফারের জারণ সংখ্যা এবং অ্যাসিড গুলোর পার্টিকুলার এক একটার আলাদা আলাদা নাম আছে। তো সেই নামগুলো সেগুলো জানতে হবে। তো সালফিউরিক অ্যাসিড
প্রথমে সালফিউরাস অ্যাসিড H2SO3, সালফিউরাস অ্যাসিড। তারপরে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরাস অ্যাসিড। নেক্সট সালফারের অ্যাসিড H2SO5। এই অক্সিজেনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই সালফারের বিভিন্ন অ্যাসিডের বিভিন্ন ক্রম হয়। তাহলে H2SO5 এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড। তো এই যে এইগুলোই সালফারের জারণ সংখ্যা আমি হিসেব করব। এখানে অক্সিজেন 2 -2 -6, পিএনটের -6, হাইড্রোজেন +1, দুটোর +2, দ্যাট ইজ এটা +4। তাহলে এখানে সালফারের +4 জারণ সংখ্যা। ঠিক একইভাবে যদি দেখি এটাই সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। ঠিক একইভাবে এইভাবে H2SO5 এর জারণ সংখ্যা নির্ণয় করবে। কিন্তু H2SO5 এ একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এর স্ট্রাকচার না জানলে কিন্তু হবে না। অনেকেই এর জারণ সংখ্যা করে দেবে 5 দুগুণী -10, হাইড্রোজেন দুটো +2 আর সালফার এখানে +8, এটা করে দেবে, বাট এটা সঠিক নয়। সঠিকটা কি? সঠিকটার জন্য এর এই ক্যারোস অ্যাসিডের আমার স্ট্রাকচার জানতে হবে। ক্যারোস অ্যাসিডের আরেকটা নাম আছে, সেই নামটা হলো পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড। পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড। তো পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড, এই যে নামটা, নামের মধ্যে উত্তর আছে পার অক্সো মনোসালফিউরিক অ্যাসিড। দ্যাট মিনস এর মধ্যে একটা পারক্সি বন্ধন হবে। তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে হয়। এই অক্সিজেন অক্সিজেন এই পারক্সি বন্ধন। তো পারক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, তাই এই দুটো -1 করে বাকি অক্সিজেন -2 -2 -2, হাইড্রোজেন +1 +1, তাহলে টোটাল -2 -2 -2 আর -8, তার থেকে +2 গেল, তার মানে এর হবে +6। তাহলে +8 নয় +6, এটা হচ্ছে সঠিক। তাহলে এর স্ট্রাকচার না জানলে কিন্তু জারণ সংখ্যা হবে না। তাহলে পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড। এরপরে নেক্সট যে সালফিউরিক অ্যাসিডের ভাগটা, সেটা হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড হচ্ছে H2S2O8, সরি O8, এই পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড এর গঠনটা পারক্সো বন্ধন আছে, বোঝা যাচ্ছে পারক্সো বন্ধন। তাহলে বন্ধনের স্ট্রাকচার না হলে কিন্তু এরও জারণ সংখ্যায় ভুল হবে। এর আরেকটা নাম আছে, একে বলা হয় মার্শাল অ্যাসিড। এই যে নামগুলো ক্যারোস অ্যাসিড, মার্শাল অ্যাসিড, এই নামগুলো জানা অবশ্যই প্রয়োজন। এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয় যে মার্শাল অ্যাসিডের সংকেত হলো নিচের কোনটি। মার্শাল অ্যাসিড, দ্যাট ইজ পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। OH আগের মতোই
OH। এইবারে এইখানে এই অক্সিজেন দ্বারা সালফার দুজন পারক্স বন্ধন দ্বারা যুক্ত হবে। এই তাহলে এখানেও এই সালফারের জারণ সংখ্যা বেরিয়ে যাবে, সহজে বেরিয়ে যাবে। এইগুলো -2 করে, এটা -1 করে, তাহলে দেখা যাবে একটা সালফার এখানে +6 করে হবে। এবারে আমরা ক্লাস 10-এ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে, সরাসরি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় না, তার আগে তৈরি করতে হয় কি ওলিয়াম। সেই ওলিয়ামে জল মেশালে প্রয়োজন মতো সালফিউরিক অ্যাসিড পাই। সেই ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। পাইরোসালফিউরিক অ্যাসিড এর নাম, এর রসায়নগত নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। এই পাইরোসালফিউরিক অ্যাসিডেরই আর এক নাম হচ্ছে ওলিয়াম। তো ওলিয়ামের গঠন একদম সেম, কার মতো না, মার্শাল অ্যাসিডের মতো, শুধু অক্সিজেন যেহেতু এখানে 7টা, এখান থেকে একটা অক্সিজেন বাদ দিয়ে দিলেই আমার হয়ে যাবে। এবং এখানেও সেই জারণ সংখ্যা +6 করেই থাকবে। তাহলে এই পাইরোসালফিউরিক অ্যাসিড নান আদার দেন ওলিয়াম। তো এইভাবে সালফিউরিক অ্যাসিডের বিভিন্ন সালফিউরিক অ্যাসিডের সংকেত এবং তাতে সালফারের জারণ সংখ্যা, এটা এমসিকিউর পরীক্ষায় খুবই আসে। যেমন আমি একটা কোশ্চেন বলছি, নিট 2020-তে এই কোশ্চেনটা এসেছিল, সালফারের নিম্নলিখিত অক্সো অ্যাসিডগুলির মধ্যে, নিম্নলিখিত অক্সো অ্যাসিডগুলির মধ্যে কোনটিতে কোনটিতে ও ও লিঙ্কেজ আছে। তাহলে আমার সেই স্ট্রাকচারের উপরে কোশ্চেন, তাহলে কোনটির মধ্যে ও ও লিঙ্কেজ আছে। তাহলে আমাকে অপশন দিয়েছে H2S2O8, H2S2O7, H2SO3, H2SO4। তো আমি দেখলাম এই পারাক্সো লিঙ্কেজ হচ্ছে এই যে পারডাই সালফিউরিক অ্যাসিড মার্শাল অ্যাসিড এর মধ্যে ছিল, তাহলে এটাই উত্তর হবে। নেক্সট, সালফারের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো এখানে বিশেষ কিছু লাগে না। এখানে সালফিউরিক অ্যাসিড আমরা জানি, সালফিউরিক অ্যাসিডের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরুদন ধর্ম, মানে জলাকর্ষী পদার্থ। গাঢ় সালফিউরিক অ্যাসিড জলাকর্ষী পদার্থ, এটা আমরা বিভিন্ন বিক্রিয়ায় জলকে শোষণ করার জন্য ব্যবহার করে থাকি। যেমন স্টারিফিকেশন, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া স্টার তৈরি হয়, তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড জলাকর্ষী পদার্থ রূপে ব্যবহার করি। তারপরে অ্যালকোহল থেকে
অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। জলাকর্ষী পদার্থ, জলটা অ্যাবজর্ব করে নেয়, অ্যালকিন প্রস্তুত করে। তো এই হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বেশ কিছু ব্যবহার। আচ্ছা, এইবারে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সালফারের জারণ সংখ্যা +6। তো আমরা দেখলাম সালফারের যত অ্যাসিড যে কম্পাউন্ড +6 জারণ সংখ্যার বেশি কিন্তু হয় না। তার মানে সালফার এর থেকে বেশি আর জারণ সংখ্যা হতে পারবে না, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড নিজে কখনোই জারিত হতে পারবে না। আর সালফিউরিক অ্যাসিড জারণ সংখ্যা এর থেকে কম করতে পারবে, +4 করতে পারবে, +2 করতে পারবে। সালফার জারণ সংখ্যা 0 করতে পারবে, H2S -2 সালফারের জারণ, তাহলে +6 এর থেকে জারণ সংখ্যা কমবে। তার মানে সালফিউরিক অ্যাসিড নিজে বিজারিত হয়, অপরকে জারিত করবে। তাই সালফিউরিক অ্যাসিড কিন্তু তীব্র জারক পদার্থ। তাই সালফিউরিক অ্যাসিড H2SO4 তীব্র জারক। এবারে সালফিউরিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেনটা বাদ দেই, আমার রইল সালফেট আয়ন। এই সালফেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার, এই রেজোনেন্স স্ট্রাকচারটা লাগে, এটা বিশেষ করে আগে 2 নম্বরের কোশ্চেনে রেজোনেন্স স্ট্রাকচার 11-এ বিশেষ করে দিত, কিন্তু এখন 11-এও এমসিকিউ সিস্টেম কোশ্চেন। তাও রেজোনেন্স স্ট্রাকচারটা জেনে রাখা উচিত। রেজোনেন্স স্ট্রাকচার থেকে অন্যরকম কোশ্চেন করতে পারে যে এর কটা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। তো SO4 মাইনাস, তো সালফার, এই গঠনটা কিন্তু টেট্রাহেড্রাল শেপ করেছি। কেন করেছি? SO4 2 মাইনাস, তাহলে সালফারের বাইরের কক্ষে হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন, 2 মাইনাস মানে দুটো বেশি 8টা, 4টে অক্সিজেন, 4টে 4 দুগুণে 8টা নিয়ে নিল, একটা সিগমা একটা পাই বন্ড, তাহলে 4টে বন্ড পেয়ার ইলেকট্রন। তাই জন্য এর টেট্রাহেড্রাল শেপ হয়েছে 4টে বন্ড পেয়ার ইলেকট্রনের জন্য। এটা কিন্তু ভিএসি পেয়ার থিওরি অনুসারে হয়, এটা কেমিক্যাল বন্ডিং এ আলোচনা হয়েছিল। তো সেই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করতে হবে আমাকে। আগে রেজোনেন্স স্ট্রাকচারের জন্য আমি যদি এই স্ট্রাকচারটা এরকম করে ফেলি, মানে ব্যাপারটা এরকম, এই নিজের মতো করে এই 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 করে দিলাম, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু টেট্রাহেড্রাল শেপ হলো না। তো আমাকে ফার্স্ট আপনি টেট্রাহেড্রাল শেপটা করতে হবে, তারপরে এবারে এর রেজোনেন্স দেখাতে হবে। কি না, এই যে মাইনাস চার্জটা এখানে এসে ডবল বন্ড ফরমেশন করবে, তাহলে এই ডবল বন্ডেড ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাবে, তাহলে ফার্স্ট ও মাইনাস, এইটা ডবল বন্ডও হয়ে গেল, এবং এইটা এবারে ও মাইনাস হয়ে গেল। তো এটা হতে পারে। নেক্সট, এইটা এখানে শিফট করতে পারে, এই ইলেকট্রন আবার অক্সিজেনের মাথায় চলে যেতে পারে। প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু আমার টেট্রাহেড্রাল শেপটা মেনটেন করতে হবে। এর এই একটা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। নেক্সট আর কি হতে পারে? এইবারে যদি আমার দেখা যায় এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটাকে আমি সিঙ্গেল বন্ড করব, তাহলে কি হবে? এইখানে আবার গেল, এইখানে আসলো, দ্যাট মিনস এটা হতে পারে। লাস্ট আর কি হতে পারে? আর বন্ড কোথায় একটা জুড়বে এবং খুলবে, যে জায়গা এখনো হয়নি? তাহলে সেটা হচ্ছে এই যে এই বন্ডটা যে খুলে গেছিল,
একে আর জোড়া হয়নি একবারও। তাহলে এইটা আবার এইখানে জুড়তে পারে, গিয়ে এইটা আবার নেগেটিভ হতে পারে। দ্যাট মিনস এস ও নেগেটিভ, ডবল বন্ড ও নেগেটিভ, ডবল বন্ড। তাহলে 1 2 3 4 5। ঠিক এইভাবে আরো একটা আমরা স্ট্রাকচার পেতে পারি, যেটা এইখান থেকে এইটা গিয়ে আবার ডাবল বন্ড ফরমেশন করবে, এইখানে সিঙ্গেল বন্ড ফরমেশন হবে। তাহলে টোটাল সালফেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচার হয় 6টা। 6টা রেজোনিং স্ট্রাকচারই কিন্তু একই রকম। সবকটার এটার মধ্যে যদি দেখি, সবকটাকে দেখতে একই রকম হয়, সমতুল্য। এই সমতুল্য রেজোনেন্স স্ট্রাকচারের জন্য এদেরকে পরস্পরের ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়, ক্যানোনিক্যাল গঠন বলা হয়। এই জন্য এই প্রত্যেকটা সালফারের সালফার এবং অক্সিজেন বন্ড লেন্থ বা বন্ড দৈর্ঘ্য একই, কারণ কোনোটাই সিঙ্গেল বন্ড থাকে না, কোনোটাই ডবল বন্ড থাকে না। ডিউ টু রেজোনেন্স, রেজোনেন্সের কারণে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হয়ে যায়, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যায়। তাই প্রত্যেকটা এসও বন্ড লেন্থ একই থাকে। তো গ্রুপ 16 এলিমেন্টের আজকে যেটুকু ডিসকাস হলো মোটামুটি এর মধ্যেই পরীক্ষায় থাকে এই সালফার ফ্যামিলি। তো সবার প্রথমে যেটা করিয়েছিলাম, সালফার ফ্যামিলিতে মৌল কটা কে কে এবং তাদের ইলেকট্রন বিন্যাস এবং এফ কক্ষক কার ক্ষেত্রে আসে, তো সেইটা খুব ইম্পর্টেন্ট। আবারও একবার বলে দিচ্ছি, অসাসেলেটেপো, 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 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং তাদের ইলেকট্রন পারমাণবিক ক্রমাঙ্ক কিভাবে করা হবে সেটাও আলোচনা করে দিয়েছি। আশা করি আজকের ক্লাসটা গ্রুপ 16 বোঝা গেল। তো ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক বটমে লাইক টিপে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ টু অল।